ওসমান হাদিকে হত্যার আগে একটি ভয়ঙ্কর প্রস্তাব, যার পেছনে ছিল টাকা আর অদৃশ্য শক্তি। ফয়সাল কে? কে সেই অর্থ যোগানদাতা ব্যক্তি যিনি এই নৃশংস ঘটনার নেপথ্যে ছিলেন? ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। হঠাৎ বড় সিদ্ধান্ত, এনসিপি থেকে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেন তাসনিম জারা। কেন সরে দাঁড়ালেন আলোচিত এই তরুণ নেতৃত্ব? রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা, প্রশ্ন আর বিশ্লেষণ। তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢেল, কাকতালীয় নাকি বড় কোনো রাজনৈতিক বার্তা? কেন এত বিপুল জনসমাগম, কি ইঙ্গিত দিচ্ছে এই দৃশ্য? বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন প্রেস সচিব। ধানের শীষে ভোট দিতে নিজের দল ভেঙে বিএনপিতে যোগ। নতুন আরপিও কিভাবে বদলে দিচ্ছে বাংলাদেশের নির্বাচন রাজনীতি? কে কে দল ছাড়লেন, কারা পেলেন মনোনয়ন, সব বিস্তারিত। দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। অবসরে গেলেন বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার দীর্ঘ বিচারিক জীবন, সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যতের জন্য রেখে যাওয়া রোডম্যাপ। গাজায় শান্তি আসবে নাকি আরও জটিল হবে পরিস্থিতি? নেতানিয়াহুকে নিয়ে প্রকাশ্যে হতাশ ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ভেতরেই বাড়ছে ক্ষোভ, শান্তি প্রক্রিয়া কি এবার ভেঙে পড়ার মুখে? ইউক্রেন যুদ্ধ শুরু হতেই বদলে গেছে রাশিয়ার সামরিক শক্তির চিত্র। বিস্ফোরক দাবি করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের পর রাশিয়ার অস্ত্র উৎপাদন বেড়েছে 22 গুণ। এই বার্তা কাকে দিল মস্কো? বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে? বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। জয়পুরহাট সীমান্তে কাটাতারের চেষ্টা চালায় বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কি ঘটেছিল সীমান্তে? শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার আগে ফয়সাল নামের এক ব্যক্তি ওসমান হাদিকে একটি প্রস্তাব দিয়েছিলেন, যার সঙ্গে জড়িত ছিল অর্থ ও চাপের বিষয়। প্রশ্ন উঠেছে, এই ফয়সাল কে? তিনি কি নিজ উদ্যোগে কাজ করছিলেন নাকি পেছনে ছিল কোনো শক্তিশালী মহলের ইন্ধন? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে সেই ব্যক্তি বা গোষ্ঠী যিনি এই হত্যার জন্য অর্থ জুগিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে? আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা অর্থের উৎস, যোগাযোগের সূত্র এবং সম্ভাব্য মাস্টারমাইন্ড চিহ্নিত করতে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ। অনেকেই দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছেন। এই হত্যাকাণ্ড শুধু একজন কর্মীর মৃত্যু নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে দেশবাসী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আলোচিত নেতা তাসনিম জারা। সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জনের পর তার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাসনিম জারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, নির্বাচনী পরিবেশ এবং দলীয় কৌশল বিবেচনায় তিনি আপাতত নির্বাচনের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, বরং জনগণের পাশে থেকে ভিন্ন কৌশলে কাজ চালিয়ে যাবেন। এনসিপি সূত্র জানায়, এই সিদ্ধান্ত দলীয় পর্যায়েও আলোচনা হয়েছে এবং ভবিষ্যৎ আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে তাসনিম জারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশ্লেষকদের মতে, এই ঘোষণা এনসিপির নির্বাচনী কৌশলে প্রভাব ফেলতে পারে এবং তরুণ ভোটারদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতিতে কি বার্তা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক গণসংবর্ধনায় মানুষের ব্যাপক উপস্থিতি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, এই জনসমাগম কিসের ইঙ্গিত দিচ্ছে? এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গণসংবর্ধনায় মানুষের ঢল বর্তমান রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের ইচ্ছাই এই উপস্থিতির মূল কারণ বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, এ ধরনের জনসমাগমকে সরকার রাজনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে দেখছে। এটি শুধুই একটি দলীয় কর্মসূচি নয়, বরং জনগণের রাজনৈতিক মনোভাব প্রকাশের একটি দৃশ্যমান রূপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানকে ঘিরে এই জনস্রোত আগামী জাতীয় নির্বাচন ও রাজনীতির গতিপথে প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই জনসমর্থন ভবিষ্যতে কিভাবে রাজনৈতিক বাস্তবতায় রূপ নেয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে বড় ধরনের পরিবর্তন এনেছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও।
নতুন নিয়ম অনুযায়ী জোট করলেও নিবন্ধিত রাজনৈতিক দলকে নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। ফলে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকছে না। এই বাস্তবতায় বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এবং নির্বাচনী জোটে আগ্রহী একাধিক দলের নেতারা নিজেদের দল বিলুপ্ত করে সরাসরি বিএনপিতে যোগ দিচ্ছেন। লক্ষ্য একটাই, ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা। এরই অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ডা. রেদওয়ান আহমদ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি কুমিল্লা ৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এছাড়া গত ১ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ডা. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেন এবং হবিগঞ্জ ১ আসনে দলীয় মনোনয়ন পান। শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহ ৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এর আগে ১২ দলীয় জোটের নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এবং লক্ষ্মীপুর ১ আসনে প্রার্থী হন। বিশ্লেষকদের মতে নতুন আরপিও রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আনছে এবং বিএনপিকে কেন্দ্র করে বিরোধী রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বাংলাদেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার ২-৭ ডিসেম্বর তার বিচারিক জীবনের সমাপ্তি ঘটে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৪ সালের ১১ আগস্ট তিনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিচার বিভাগকে আরও স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক করতে একাধিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণীতে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন। ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ২০০৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২ বছর পর স্থায়ী বিচারক নিযুক্ত হন। তিনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ভাষাসৈনিক ও ২১ পদকপ্রাপ্ত প্রথম নারী জাতীয় অধ্যাপক ডা. সুফিয়া আহমেদের সন্তান। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন ও বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নের রোডম্যাপ ঘোষণা করে তিনি বিচার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নতুন করে টানাপোড়েনের মুখে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ক্রমেই হতাশ হয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুজি ওয়াইলস সবার অভিমত। নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তির বাস্তবায়ন বিলম্বিত করছেন এবং গাজায় যুদ্ধবিরতি দুর্বল করার চেষ্টা করছেন। তবে ইসরায়েলের এক কর্মকর্তা দাবি করেছেন, এই ইস্যুতে মার্কো রুবিও তুলনামূলকভাবে নেতানিয়াহুর কাছাকাছি অবস্থানে রয়েছেন। বিপরীতে উইটকফ ও কুশনার গাজা নিরস্ত্রীকরণ সহ একটি বহুস্তর বিশিষ্ট শান্তি পরিকল্পনার পক্ষে জোর দিচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্পের মূল উপদেষ্টা দলের সমর্থন কার্যত হারিয়েছেন নেতানিয়াহু। তবে ট্রাম্প নিজে এখনও শান্তি চুক্তির অগ্রগতি দ্রুত করতে চান এবং এই মুহূর্তে তিনিই নেতানিয়াহুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার সামরিক শিল্পে অভূতপূর্ব পরিবর্তনের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অস্ত্র উৎপাদন বেড়েছে প্রায় ২২ গুণ। এক বক্তব্যে পুতিন বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাশিয়া নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, ড্রোন এবং আধুনিক সামরিক সরঞ্জাম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পুতিনের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী বাস্তব যুদ্ধক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে অস্ত্রের নকশা ও প্রযুক্তিতে দ্রুত উন্নয়ন আনছে। এর ফলে সামরিক সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে পুতিন একদিকে পশ্চিমা দেশগুলোকে শক্ত বার্তা দিয়েছেন, অন্যদিকে নিজের দেশের জনগণকে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার আশ্বাস দিয়েছেন। তবে পশ্চিমা বিশ্ব এই দাবিকে প্রচারণা হিসেবেও দেখছে। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়ার নাটো উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। জয়পুরহাট সীমান্তে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সীমান্তের শূন্যরেখার ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবির তাৎক্ষণিক ও অবস্থানের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তের একটি নির্দিষ্ট পয়েন্টে বিএসএফ সদস্যরা নির্মাণ সামগ্রী নিয়ে কাঁটাতারের কাজ শুরু করে। বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবি। তারা আন্তর্জাতিক সীমান্ত আইন ও চুক্তির কথা উল্লেখ করে কাঁটাতার নির্মাণে বাধা দেয়। বিজিবির কঠোর আপত্তির পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তাৎক্ষণিক আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয় এবং বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ বন্ধ করে সেখান থেকে সরে যায়। বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তের শূন্যরেখার ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এ বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি আপসহীন।